সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় নৈতিক অবক্ষয় রোধে করণীয় কী। আমাদের সাথে আছেন এই আলোচনায় বিশিষ্ট সমাজসেবক, রাষ্ট্রচিন্তক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান। আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কামরুল হাসানকে। মেজর কামরুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যন্ত সুপরিচিত একজন অফিসার। তিনি দীর্ঘ 15 বছর যাবৎ সমাজ সেবা করে যাচ্ছেন এবং সমাজ উন্নয়নে, মানুষের নৈতিক চরিত্র উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। মেজর কামরুল, আপনাকে স্বাগতম আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনার মাধ্যমে আপনার দর্শকদের এবং এনটিভি দর্শকদের যারা দূরে এবং কাছে থেকে অংশগ্রহণ করছে আজকে এই অনুষ্ঠানে, তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আপনাকে স্যার, আমাকে আজকে আপনার স্টুডিওতে ডাকার জন্য। মেজর কামরুল, আমরা বর্তমানে আমাদের দেশে বিগত বহু বছর যাবৎ দেখছি, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পর থেকে সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে। মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি দিলে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এবং প্রতারণা তো একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সকল তৈজসপত্রে, খাদ্যদ্রব্যে ভেজাল, এমন কোনো জায়গা নাই রাজনীতি যারা করে রাজনীতিতে ভেজাল। রাজনীতিকরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে, চাঁদাবাজি, আপনার সন্ত্রাস, তারপরে মাদক দ্রব্য ইত্যাদি সমাজে পরিপূর্ণ। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তারা নৈতিকতার মানদণ্ডে অনেক নিচে পড়ে আছে। এই প্রসঙ্গে আপনি একজন সমাজ চিন্তক হিসেবে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন ইরানে। আপনি মূল সমস্যাটা কোথায় এই ক্ষেত্রে? কেন মানুষ দিন দিন এই নৈতিকতার শেষ প্রান্তে চলে যাচ্ছে? স্যার অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এটা একটা মৌলিক প্রশ্ন আছে। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটার একটা বিরাট বিষয় হচ্ছে যে আমাদের প্রথমকালে আমরা যারা এই মুসলিম ফ্যামিলিগুলোতে বা পরিবারগুলোতে বড় হয়েছে, আমাদের নৈতিক শিক্ষাটা বা আদব শিক্ষাটা একটা বেসিক শিক্ষা ছিল, প্রাইমারি শিক্ষা, যেটাকে মক্তব থেকে দেওয়া হতো। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে যে মক্তবমুখী না, যার ফলে হয়েছে সকালবেলা বাচ্চাদেরকে যে একটা নৈতিক শিক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম যে ছিল, সেই প্ল্যাটফর্মটা আমাদের সমাজ থেকে চলে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে আমাদের রুট হচ্ছে একটা কোরআনিক নলেজ বা কোরআনিক জ্ঞান। আজকে যদিও আমরা জিলহজ মাসের শেষ দিনে এসে উপস্থিত হয়েছি, আমরা তো সবাই জানি হজ অর্থ প্রমিস বা প্রতিজ্ঞা। সো দেয়ার আর ফিউ প্রমিস উই আর কমিট ইন দ্য হজ। এবং এখানে একটা আয়াতের শেষ দিনে আজকে আমার সুযোগ হলো আপনাদের মাধ্যমে এই কথাটা বলার। কোরআনের আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া তাফআলু মিন খাইরি ইয়া'লামুহুল্লাহ ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছে যে হজের মাসগুলো সবাই আমরা জানি, এর মধ্যে প্রধান কাজ হচ্ছে প্রস্তুতি পর্বের 3টা কাজ হচ্ছে অশ্লীলতাকে না বলুন, পাপাচারকে না বলুন, ঝগড়া বিবাদকে না বলুন। ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিপারেশন অফ এ হজ। দিস আর ভেরি প্রমিস। কিন্তু স্যার পৃথিবীর দেখা যায় শব্দগুলো বলুন, কি কি বলছেন? ফালা রফাসা ফুসুকা জিদালা। বাংলা পাপাচারকে না, পাপাচারকে না বলুন, মানে যত ধরনের পাপ কাজ আছে, সকল ধরনের অশ্লীলতা, সবকিছুকে নো বলতে হবে। নো, সে নো টু। এবং এটা হচ্ছে লাই নাফি জিন্স, মানে সে নো টু। তার মানে আপনি সমাজের এই 3টা মাস আমাদের স্লোগান হওয়া উচিত ছিল অশ্লীলতাকে না বলুন। পৃথিবীর একটা বিরাট বাণিজ্য হচ্ছে অশ্লীলতা। আপনি যখন মোবাইল খোলেন প্রথমেই দেখবেন আপনার 6 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 70 বছর পর্যন্ত এই অশ্লীলতার একটা বিরাট আমরা একটা খাঁচায় আমরা বন্দী হয়ে গেছি। এবং অশ্লীলতার জন্য একটা বিরাট বাণিজ্য, ইটস এ ভেরি প্রফেশনালি করা। পৃথিবীর বলা হয় যে সেকেন্ড লার্জেস্ট বাণিজ্য হচ্ছে এই অশ্লীলতা প্রচার। এটা কি কোনো এরকম আপনার জানা আছে কিনা শয়তান চ্যালেঞ্জ নিয়েছিল যে মানুষকে তারা সকল পাপাচারে লিপ্ত করাবে সে, এবং সকল ধরনের মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সে করে রেখেছে? এটা কি তা? অবশ্যই তা। কিন্তু আমরা যেটা একটা মুসলিম সমাজের যেটা খুব প্রমিস একটা বিষয় ছিল যে হজ কেন্দ্রিক
একটা পরিশুদ্ধকরণের একটা বিষয়, যে এতগুলো মানুষ হজ করে আসছে, তারা প্রমিসড হয়ে আসবে যে এই 3টা সমাজ থেকে দূরীভূত করবে। দিস এ ভেরি বিগ মানে চ্যালেঞ্জ। হজ করে আসার পরে এই কাজগুলো আল্লাহ নির্দেশ মানে করেছেন। আল্লাহ বলছেন হজের প্রস্তুতি পড়বে, এই কাজগুলো করবে। প্রস্তুতি তার পর্বে। মানে দিস পিপল আর হজে যখন আমরা যাই, হজ অর্থে কিন্তু প্রমিস। আমরা আসলে আরো কিছু, মানে যেহেতু হজের শেষ মুহূর্তে আমরা চলে আসছি এবং আজকে সম্ভবত লাস্ট দিন আমরা এই আলোচনাটা করছি, যে আমরা আসলে প্রত্যেকটা হাজি হচ্ছে একটা সমাজ পরিবর্তনের হাতিয়ার। দিস পিপল আর প্রমিস ইন অল অ্যাসপেক্ট। আমরা আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াত আত্তাইয়াবাত, আমাদের মৌখিক ইবাদত, আমাদের শারীরিক ইবাদত, আমাদের আর্থিক ইবাদত আল্লাহর জন্য। আমরা কিন্তু প্রতিদিনই নামাজই পড়ি, বাট হজে একটা অফিসিয়ালি আপনি যে এই কাজগুলো করেন। এবং আরও কিছু, আমি হজ নিয়ে যেহেতু পড়াশোনা করতে গেলে আরও খুব মজার কয়েকটা জিনিস দেখলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হজের কিন্তু যাবতীয় কাজ শেষ, মিনায় আমরা বসে আছি। মিনায় কিন্তু কোনো কাজ নাই, তাই না, আমাদের আপেক্ষিকভাবে। বাট আপনারা, মানে আমরা শুনলে, ইতিহাস থেকে দেখলে খুব অবাক হব যে মিনা ওয়াজ এ প্লেস টু টেক প্রমিস ফর দ্য নেক্সট জেনারেশনস। যেমন ওসমানী যুগের ওসমানী খেলাফতের সময় বিভিন্ন প্রমিসগুলো, প্রতিজ্ঞাগুলো হতো, বিভিন্ন সেমিনারগুলো হচ্ছে মিনায়। না, আপনি ধরলাম সেটা হজ থেকে আসবেন, এটা তো আর আজকাল সে চর্চাই হয় না। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন কোরআন, সেদিন আমি ইয়েতে সার্চ দিলাম, চ্যাট জিপিটিতে সার্চ দিলাম, যে হোয়াট ইজ দ্য ম্যাজিক মিরাকলস বিহাইন্ড দ্যাট, যে কোরআন নাজিলের 50 বছরের মধ্যেই সারা পৃথিবীর 5টা সভ্যতা ওয়াজ বিং কনকার্ড। মানে কি, এটা ম্যাজিকটা কি? আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে এটার ম্যাজিকটা কি। চ্যাট জিপিটি খুব চমৎকার একটা উত্তর দিল, দিস দ্য ম্যাজিক অফ দ্য কোরআন। ম্যাজিক অফ দ্য ম্যাজিক অফ দ্য কোরআন, বিকজ কোরআনিক শিক্ষাটাকে এমনভাবে তো মানুষকে প্রমিস করে ফেলেছে যে উইদিন দ্য 50 ইয়ার্স আপনার লাভান্ট অঞ্চল, যেটা নাকি ধরেন সিরিয়া অঞ্চল, তারপরে আপনার ইরাকের বাগদাদীয় সভ্যতা, পারস্য সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা ইজ বিং কনকার্ড। হাউ? ইট ইজ দ্য ম্যাজিক। কারণ হচ্ছে কোরআন মানুষকে নৈতিকতার একটা চরম মানদণ্ডে নিয়ে আসে। কোরআন মানুষকে স্যাক্রিফাইস করার জন্য নিয়ে আসে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষের আলোতে নিয়ে আসে। দ্যাটস দ্য প্রমিস অফ দ্য কোরআন। এবং যার ফলে এই সভ্যতা সবচেয়ে, আমরা কোরআনকে মানুষকে পরিচয় করতে দিতে পারিনি বলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সভ্যতার। সভ্যতা। তার মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের মতো 93% মুসলমান অধ্যুষিত দেশ, এদেশে মানুষ যেখানে কোরআন চর্চা করে নৈতিক মূল্যবোধের উত্থান ঘটানো উচিত ছিল, সেখানে আজকে বহু যোজন দূরে আমরা কোরআনিক শিক্ষা থেকে, এটি কি বলতে চাচ্ছেন? অবশ্যই। কারণ হচ্ছে স্যার, আমি খুব প্র্যাকটিক্যাল। আমরা যেই সময়টা বড় হয়েছে, আমরা ছোটোবেলায় কোরআন পড়েছি, তারপরে কিন্তু আসলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট থাকে না। এসএসসি, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর, তারপর হয়তো বড় হওয়ার পর। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন আমাদের শিক্ষা কারিকুলামে একদম শিশু শ্রেণী থেকে রব লেভেল পর্যন্ত কোরআনিক শিক্ষা আছে? না, কোরআন শিক্ষা তো নাই। তাহলে কি বলেন যে অ্যাটাচমেন্ট থাকে না? এরপরে থাকে না, মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটায়, সেই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাটা কিন্তু খুব ফর্মালি শেখানোর কোনো ব্যবস্থা নেই। এবং যেভাবে আমাদের পড়ানো হয়, সিলেবাসে অনেক কিছুই আছে, কিন্তু যেভাবে পড়ানো হয় এবং প্র্যাকটিসটা সেভাবে আমাদের মধ্যে নাই। আমরা অনেক কিছুই কোরআনে যে এই কথাগুলো বলা হয়েছে, বা একটা মুসলিম সমাজের কাছে পৃথিবী যা আশা করে, আসলে মুসলিমই যে, আপনি যখন একজন মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন বা একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, ইউ আর কমিটেড ফর ইউ, ফর দ্য ফ্যামিলি, ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য ওয়ার্ল্ড। না, ঠিক আছে, আপনি কমিটেড। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা কেন এই কোরআনের পথ থেকে, কোরআনের শিক্ষা থেকে এত দূরে? আমি যদি উদাহরণ দেই, আপনি দেখবেন যে কোনো অফিস নিয়ে মানুষ কমপ্লেইন করে, বিভিন্ন অফিসের, বিশেষ করে আর্থিক বিষয়গুলো নিয়ে দাঁড়িয়ে আছে, টুপি পরা আছে, পাগড়ি পরা আছে, অনেকে এত লেবাসদারি হয়েও দেখা যায় যে কোনো একটা কাজ করতে গিয়ে ঘুষ চাচ্ছে, ঘুষ নিচ্ছে, টেবিলের নিচ দিয়ে টাকা নিচ্ছে। এই জায়গাটার সমস্যা কোথায়, এটা বলুন। স্যার, এটা আসলে আপনি যদি দেখেন, শুধু মানুষকে তো জ্ঞান দিলেই হবে না, এটা প্র্যাকটিসটা একটা ব্যাপার। সেই অনুশীলনের জায়গাটা আসলে আমাদের সেইভাবে গড়ে ওঠে নাই, জবাবদিহিতার ক্ষেত্রটা সেভাবে আমাদের তৈরি হয় নাই। যার ফলে আসলে আপনি যারা শুধু ধার্মিক, তারা হয়তো নিজেরা কমিটেড। এই কয়েকজন কমিটেড পিপল দিয়ে তো একটা সমাজ পরিবর্তন করা যায় না। সমাজের নৈতিকভাবে পরিবর্তনের জন্য কিছু চেক অ্যান্ড ব্যালেন্স, কিছু জবাবদিহিতার জায়গা থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার আইনের শাসন জারি করা, সুবিচার একটা বিষয়। বিচার যখন ডিলেড, জাস্টিস ডিনাইড।
জি। একটা কথা আমরা খুব ভালো করে জানি, কিন্তু আমরা আসলে আমাদের যারা ন্যায় বিচার করবে, যারা তাদের জ্ঞান আছে আমাদের, কিন্তু আমাদের নৈতিক জ্ঞানটা সেভাবে আমাদের আমি সুপারসিড মেজর করে না। কামরুল আপনার কাছ থেকে আসলে আমি একটা কংক্রিট উত্তর চাচ্ছি। সেটা হলো আপনি চর্চা বলেন, এটা মানুষ কেন চর্চা করে না, এটা একটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, আপনি শিক্ষা ব্যবস্থায় যারা জড়িত শিক্ষকদের কথাই ধরেন, যে শিক্ষকরা তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবে, সেই শিক্ষকদের মধ্যেই তো নৈতিকতার অভাব। এটা আপনি কি করবেন? স্যার, শিক্ষকদের নৈতিকতা তো আসলে এখন আমরা নিজেরাই দেখছি যে আমাদের যে ইদানিং যে পড়াশোনাটা হচ্ছে স্যার, আপনি এই যে আমাদের গত মানে 15-20 বছর যাবত যে পড়াশোনার সিস্টেমটা যাচ্ছে, একটা বাচ্চা আমি একটা স্কুলে যে শুনি যে স্কুলের টিচার প্রিন্সিপালের কাছে সে টিচার বলছে যে স্যার 40 মার্কসে অ্যান্সার এনশিওর করা হয়েছে। আপনি যখন এইরকম একটা বিষয় আপনি মানে আমাদের কম্পিটিশন হচ্ছে যে কোন স্কুল থেকে জিপিএ প্লাস এ প্লাস জিপিএ 5 পাবে, এটা যখন কম্পিটিশন হয়ে যায় তখন আর এই বাচ্চাটা শিখে সেই স্কুল থেকেই শিখে আসে যে আরেকজনকে সাপোর্ট দিতে হবে। এটা আমরা জীবনেও কখনো শুনি নাই। যে আমরা ছোটোবেলায় যখন পরীক্ষা দিয়েছি আমরা কখনো শুনি নাই যে আমার টিচার আমাকে বলছে বা টিচারকে পাঠানো হচ্ছে এনশিওর করার জন্য যে তাহলে একটা বাচ্চার প্রথম থেকেই তো একটা বাচ্চার নৈতিকতার সে ব্রেক করে ফেললো। সে টিচারের প্রতি তার আস্থা হারায় যায়, নিজের প্রতি সে বুঝে ফেলে, সে মনে করে একজনকে এরকম দেখানো, বলানো, বলে দেওয়া এটা কোনো অন্যায় না। তারপরে যে এক্সাম সিস্টেমটা আমরা লাস্ট ইনভোক করলাম সেটা হচ্ছে দেখে দেখে লেখা। তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার বইগুলো যদি আমরা দেখি, ন্যাশনাল কারিকুলামে কষ্ট লাগবে আপনার, যে এখন কিন্তু বাচ্চারা খুব স্মার্ট, বিকজ তারা মোবাইল ব্যবহার করে, তারা চ্যাট জিপিটি ব্যবহার করে, কিন্তু আমাদের কারিকুলামটা হয়ে গেছে খুবই ব্যাকডেটেড। তারা না, আসলে এখানে আমি মজা পায় না। আসলে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এগুলো তো হলো তাত্ত্বিক কথা। আপনি এই যে মানুষ তৈরি করা, এটা কি আমাদের সমাজে, মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পৃথিবীতে পাঠান, কাউকে তো একদম সবাইকে সুফি সাধক হিসাবে তৈরি করেন না। এইভাবে মানুষকে ছেড়ে দেন সমাজে, মানুষ বড় হয়। তো সেখানে তাদেরকে এই নৈতিক মূল্যবোধ উন্নয়নের জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? স্যার, আমি একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে বলি। আমি আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় পড়াবো, এটা আমার একটা শখ ছিল। তা আমি দেখি এক অফিসারের বাচ্চা মাদ্রাসায় পড়াচ্ছে, সে মাদ্রাসা থেকে আসতে চায় না, টুপি খুলতে চায় না। তো আমার একটু শখ হলো মাদ্রাসায় যাওয়ার, বিষয়টা কি। আমি যে দেখলাম যে এখন খুব থিন গরিব একবারেই মানে যে টিচার আছে একেবারে রুগ্ন শুকনো একটা ভদ্রলোক, সে বাচ্চাদেরকে পড়াচ্ছে। বাচ্চাদের মুরগি যেরকম চারপাশে বাচ্চাগুলো থাকে, সেই বাচ্চাগুলো তার সাথে একটা বড়ই গাছের নিচে গল্প শুনতেছে। আচ্ছা। খুব মজার একটা বিষয়। আমরা ছোটবেলায় আমরা এমন কিছু গল্প শুনেছি যেই গল্পগুলো আমাদেরকে খুব উদ্বুদ্ধ করেছে। পড়াশোনাটাকে কিন্তু শুধু আমাদের পড়াই কি জিপিএ প্লাস পাওয়ার জন্য বা জিপিএ 5 পাওয়ার জন্য। আচ্ছা। কিন্তু আগের পড়াশোনার বিষয়গুলো ছিল যে আল্লাহর, আমি ছোটবেলায় এমনভাবে তিতুমিরের গল্প শুনেছি যে আমার নিজেকে তিতুমির ভাবতে মনে হতো, বা আমার নিজের মানে ব্যাপারগুলো, বা আমাদের পড়াশোনার একটা বিষয় ছিল ইতিহাস নির্ভর একটা পড়াশোনা ছিল। বা আমরা বালাকোটের যুদ্ধের কথা আমাদের ছোটোবেলায় আমার বাবা মার কাছ থেকে গল্প শুনেছি। এখন বাবা মারাও গল্প বলে না, স্কুলও গল্প বলে না, সাহাবাদের চরিত্রও বলে না, তারা কিভাবে স্যাক্রিফাইস করেছে সেই কথাগুলো আসে না। আসে না, আপনি আসার যে পদ্ধতি কি করেছি আমরা? না, আব্দুল্লাহ বিন মিনাস কতটুকু বয়স, তখন সেই সময় আল্লাহ রসুল জীবদ্দশায় আপনার আরব দেশ থেকে এই ভারতীয় উপমহাদেশে দিন চলে আসছে, তার বয়স কত? বিন কাসিম, তার বয়স কত? 17। এই বয়সে সে 16 বছর বয়সে সে খোরাসানের গভর্নর ছিল। 17 বছর বয়সে সে সিন্ধু বিজয় করেছে। তার মানে একটা বাচ্চাকে 14-15 বছর থেকে আমরা তাদেরকে ওইভাবে তৈরি করেছি। আমরা কি আমাদের বাচ্চাদেরকে সেভাবে তৈরি করছি? ওকে, করছি না। সমাজের কোনো লেভেলেই নৈতিকতা নাই, সমাজের কোনো লেভেলেই নাই। যে শিক্ষা ব্যবস্থা এই দেশ পরিচালিত হচ্ছে, সেই শিক্ষা মন্ত্রণালয় বলেন, শিক্ষা ভবন বলেন, সেখানে সবচেয়ে নৈতিকতার অভাব। রাজনীতি করে রাজনীতিবিদদের নৈতিকতার অভাব। যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বের মধ্যেও গলদ। আবার চোর ডাকাত প্রতারক দিন দিন কেবল বেড়েই চলছে। মানুষকে হত্যা করতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। এই যে একটা সামাজিক অবক্ষয়, এটা তো এটা দিন দিন ক্রমান্বয়ে বাড়ছে। আমি আপনার কাছ থেকে জানছি কেন কেনই বা এটার পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা, কিভাবে হচ্ছে, এবং এটা থেকে আমরা বাঁচার উপায় কি?
স্যার আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে যেভাবে শিশু বয়স থেকে যেভাবে শেখানোর কথা ছিল সেটা তো আমরা পাচ্ছি না। একটা বাচ্চা নৈতিক শিক্ষা কতটুকু শিখে আপনি দেখেন ছোটবেলায় পাচ্ছে না কেন? কেন পাচ্ছি না পাচ্ছে হচ্ছে না? আমাদের সিলেবাসে নাই। সিলেবাস তো আমাদের দেখাচ্ছে না কেন? কারা এই সিলেবাসগুলোতে সিলেবাস তৈরি করে কারা? যারা তৈরি করছে নাই, এবং যারা আপনি যদি শিক্ষা ভবনে যান, একটা স্কুল পারমিশনের জন্য যান, সবচেয়ে বেশি মানে দুর্নীতিগ্রস্ত জায়গাটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। এটা একবারে নিচে থেকে আরম্ভ করে শিক্ষা যারা প্রশাসনিকভাবে নিয়োজিত তারাও করছে, শিক্ষক যারা আছে তারাও করছে। আলটিমেটলি আমাদের বাচ্চাদেরকে এমনভাবে একটা পড়াশোনার সিস্টেম করে রেখেছি যে আমরা হচ্ছে একটা মার্কস নির্ভর পড়াশোনা করছি, যার ফলে বাচ্চারা টিচারদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। টিচাররা যাচ্ছে কোচিং পড়ানোর জন্য, ক্লাসে পড়াচ্ছে না, কোচিংয়ে পড়াচ্ছে। এই যে নৈতিকভাবে যে অবক্ষয়টা হচ্ছে, আমরা কিন্তু আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটার অবনতির কারণেই এই ধরনের মানুষ তৈরি হচ্ছে। আগে কি হতো স্যার, আমাদের সময় আমাদের টিচাররা পড়াশোনা না করলে বাসায় যে পর্যন্ত চলে যেত। এখন কি আমরা চিন্তা করতে পারি যে আমাদের টিচাররা আমাদের বাসায় খবর নিবে, আসবে, আমরা পড়াশোনা করছি কিভাবে করি? এই ছোটোবেলায় আমাদের সেই গল্পগুলো, আমরা গল্প না, এটা আমরা দেখেছি যে আমরা একদিন দুই দিন স্কুল টিচার গার্ডিয়ান চলে আসছে, স্কুলে বাড়িতে চলে আসছে। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নৈতিকতাটা ছিল সেটা তো নাই। এটা নাই কেন? নাই হচ্ছে আমাদের পড়াশোনার সিলেবাসটাই এমনভাবে তৈরি করা হয়েছে, একটা খুব যান্ত্রিক একটা সিলেবাস তৈরি করেছে যেখানে নৈতিকতাগুলোতে নাই, মরাল ভ্যালুসগুলো নাই। ছোটোবেলায় আমার এখনও মনে আছে স্যার, যখন রোহিঙ্গারা প্রথম আসলো 76 সালে, আমার স্কুল থেকে বলল যে তাদেরকে খাবার দিতে হবে। তখন কিন্তু স্যার লাকড়ির দাম অনেক বেশি ছিল। আমরা মানে শুকিয়ে রুটি ভেজে সেই রুটিটা চালে শুকিয়ে শক্ত করে এই আটার মানে তখনকার ছালার বস্তা দিয়ে নিয়েছে। এই যে মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াতে হবে, এই যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা কিন্তু আসলে একটা সময় এই প্রতিবাদটা বা এই শিক্ষাটা আমাদের স্কুল কলেজ থেকে আমরা পেয়েছি। আমার এখনও মনে হয়, আমি যখন এখনও এই ফার্মগেট এলাকা দিয়ে ঢুকি, আমি যখন আমার স্কুলের প্রিন্সিপালকে মনে হয় আমার খুব একটা মানে বিষয় ছিল যে আমাদের এখানে নামাজ পড়তে হতো, টুপি রাখতে হতো। টাসগাঁও পলিটেকনিক স্কুলে আমি খুব কাছেই একটা স্কুলে পড়াশোনা করতাম, এবং আমার টিচারকে দেখলে মানে একটা বিশুদ্ধ মানুষ বলতে যা বোঝায় সেরকম একটা নৈতিক শিক্ষা তার ছিল। কিন্তু আজকাল তো আমরা এরকম ডেডিকেটেড শিক্ষক পাচ্ছি না, এরকম জ্ঞান পাচ্ছি না। ইতিহাস আকাশ থেকে পড়বে, নৈতিকতা সিলেবাসে থাকতে হবে থেকে আসবে না, তো সিলেবাসে ঢুকাবে কে? সিলেবাসে আমাদেরকে ঢুকাতে কে হবে। ঢুকাবে? সেই ঢুকানো হচ্ছে না কেন সেটা বলেন আপনি। না, হচ্ছে না কারণ হচ্ছে যে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। এইটা আপনি না, আমরা এইটা নিয়ে এই সমস্যাটাকে যে আমরা যে একটা মেজর যান্ত্রিক মানুষ কামরুল তৈরি করছি। মেজর কামরুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেন নৈতিকতার মান, নৈতিকতার শিক্ষাটা যারা করবে তারা কেন করছে না? এটা কি রাজনৈতিক কারণ? এটা কি আদর্শিক কারণ? এটা নাকি কেন? এটা কোন জায়গাটা তো অনেক রাজনৈতিক কারণও আছে, আদর্শিক সে কারণ বলেন, আছে। সেটা কোনটা? সে রাজনৈতিক কারণগুলো হচ্ছে আমাদের দীর্ঘ এই 15 বছর বা 20 বছর আমরা যে একটা একনায়কতন্ত্রের মধ্যে এর আগে দিয়ে তো ছিল? চলে গেছি। তার আগেও ছিল না, কিন্তু মানুষ যখন একবার নৈতিক অবক্ষয় হয়ে যায়, একটা মানুষ যখন অন্যায় করে ফেলে, তখন আর অন্য কোনো অন্যায় তাকে অন্যায় মনে হয় না। আপনি এই বিষয়ে অনেক কাজ করছেন সমাজে। আপনার শিক্ষকদের কথা বললাম, সরকারি কর্মজীবীদের কথা বললাম, দোকানদারের কথা বললাম। দোকানদাররাও তো এখানে এই একই কাজ করছে। সমাজের প্রত্যেকটা স্তর থেকে এই নৈতিক অবক্ষয় থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আপনি কোনো রাজনীতি দিয়ে কোনো কিছুতে দেশ ঠিক করতে পারবেন না। এখানে কি করণীয় আমাদের? একটা জাতির মানে নৈতিকতা তৈরি করা একদিনে করা যায় না। যেরকম স্যার একদিনে একটা জাতির নৈতিকতা আপনি তৈরি করতে পারবেন না। এইটা একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে যে আমি আমার রাষ্ট্রের নাগরিকদের কাছে কি পেতে চাচ্ছি, আমি একটা কোন প্রজন্ম পেতে চাচ্ছি। একটা প্রজন্ম তৈরি করার জন্য যেই অনুঘটকগুলো প্রয়োজন, যে নৈতিক শিক্ষা তার দরকার, তার বেনেভোলেন্ট কিছু কাজকর্ম দরকার, সামাজিকভাবে নিয়োজিত করা দরকার, সম্পৃক্ত করা দরকার। সেটা যদি আমরা যদি না করি, তা আমরা হয়তো একটা প্রজন্ম ফিরে পাবো। আপনার যারা ধরেন নৈতিক মানদণ্ডে ভালো আছেন, সমাজে খুব ভালো ভালো লোক আছেন যারা নৈতিকতার মানদণ্ডে অনেক উপরে, তারা মিথ্যা বলেন না, কারোর সাথে প্রতারণা করেন না, মানুষের উপকার করেন, তারা কি এটার প্রতিবাদ করেছে কখনো? এই অন্যায়ের প্রতিবাদ করছেন? এই নৈতিকতার বিরুদ্ধে তারা কি সোচ্চার হচ্ছেন? এটা কি এই সম্পর্কে আপনার মন্তব্য? তা তো অবশ্যই না। যদি নৈতিকতার প্রশ্নগুলো তো অনেক আপেক্ষিক একটা বিষয়। আপনার কোরআনের একটা আয়াত আছে, নিহিয়ালিন মুলকার, একটা কথা আছে। আপনি যদি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ থাকার জন্য আপনাকে তো এটা একটা অ্যাপ্লাইড জিনিস। কিন্তু স্যার আপনি বলেন তো একটা কোরআনের যে আয়াত আছে, কুনতুম খায়রা উম্মাতি, এটা ব্যাখ্যা করবেন না? এটা ব্যাখ্যা করেন তো একটু। আপনি যদি আগে আয়াতটা বলুন।
না আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ নাহিয়ান আনিল মুনকার। এটা কি মানে কি? সো মানুষকে সৎ কাজে আদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো। তাহলে এই আল্লাহ তো বলেছেন, হ্যাঁ, আপনি কিন্তু আল্লাহ এই প্রসঙ্গে বলেছেন। আসছেন না। না, এই আমার কিন্তু কথা তো বলতে হচ্ছে হবে আপনাকে। আপনার সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ দিবে কাজ থেকে কারা? নিষেধ কে থাকা, দিবে? এটা তো প্রাথমিকভাবে পরিবার থেকে আসবে, তারপর স্কুল থেকে আসবে, স্কুল কলেজগুলো থেকে আসবে, সেটা তো আমরা পাচ্ছি না স্যার। স্কুল কলেজ আর পরিবারের মধ্যে না, সীমাবদ্ধ, সমাজের সমাজে ইভেন কিছু নাই। রাজনীতিবিদরাও কাছ থেকে আমরা সেটা পাচ্ছি না। আমরা আজকে রাজনীতিবিদ থেকে কি পাচ্ছি? একটা সমাজ যারা পরিচালন করে তাদের কাছ থেকে আমরা সেটা পাচ্ছি না। আমরা তাদের কাছ থেকে যেটা পাচ্ছি, এবং এইরকম একটা সমাজের এইরকম ধরেন 5ই আগস্টের পরে যে পরিবর্তনের সময় যে প্রত্যেকটা রাজনৈতিক দল যে তাদের রাজনৈতিক দলগুলোকে গুছাবে, তাদেরকেও তো একটা, আপনি যদি দেশের গণতন্ত্র চান, প্রথম কিন্তু দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে। তো এই বিষয়গুলো না ছাত্রদের যে দলগুলো কাজ করে তাদের মধ্যে আচ্ছা আছে। চলুন আমরা একটা আদর্শিক ইয়েতে যাই, দেশে যাই। ইরানের কথা ধরেন, যে ইরান জাতিকে বিশ্বের সর্বশক্তি দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, করছে, ভবিষ্যতেও করবে। সেই জাতিটাকে, এই বিশাল একটা জাতি, বিশাল একটা দেশ, আপনি দেখলেন এই যে এখন যুদ্ধ, কেবলমাত্র যুদ্ধবিরতি হলো 13 দিনের যুদ্ধে, তাদেরকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে বিশ্ব শক্তি, কিন্তু পুরো জাতি ঐক্যবদ্ধ। সেখানে সেই জাতিগত মূল্যবোধ তারা টিকিয়ে রেখেছে কেমন, কীভাবে? স্যার একটা আয়াত আমি আপনাকে আবার একটু মনে করে দিতে চাচ্ছি, সূরা নিসার, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। তোমাদের কি হয়েছে যে তোমরা সেই সব অসহায় নির্যাতিত নারী, পুরুষ, শিশু যারা চিৎকার করে ফরিয়াদ করে বলে, হে আমার প্রভু, আমাদেরকে এই মজলুম জনপদ থেকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে একজন ওয়ালি পাঠাও, তোমার পক্ষ থেকে একজন নাসির পাঠাও। এই আয়াতটা যদি আপনি অনুধাবন করে, এই আয়াতটা যদি আমাদের শেখানো হতো, তাহলে একটা বাচ্চা সে বলতো, তোমরা কি সেই সব মানুষদের আত্মচিৎকার শুনতে পাও না যারা চিৎকার করে ফরিয়াদ করে বলে, হে আমার প্রভু, আমাদেরকে এই মজলুম জনপদ থেকে রক্ষা করো। সো ইটস বিকাম এ ফার্স, এটা তার অব্লিগেশন হয়ে যায়। এই কথাগুলো, এটা পৃথিবীর যে কোনো মানুষ, ইরেসপেক্টিভ অফ রেস, ল্যাঙ্গুয়েজ, কালার, জিওগ্রাফি, পৃথিবীর যে কোনো মানুষ যখনই এইরকম একটা নির্যাতনের মধ্যে যাবে, অ্যাজ মুসলিম উই হ্যাভ টু স্ট্যান্ড বিসাইড হিম, ইট ইজ দ্য ফার্স্ট। এই শিক্ষাটা যদি আমরা অন্তত ধারণ করতে পারতাম, যেরকম করতে পারছে বলেই আমরা 5ই আগস্টের মতো একটা বিপ্লব দেখতে পেরেছি। না, ধারণ সে সবাই নষ্ট হয়ে যায়নি। আপনি শুধু মুসলমানদের কথা বলি কেন, আমরা যদি চীনে যান, আপনি চীন দেশ বিশাল একটা জাতি, সর্ববৃহৎ একটা জাতি পৃথিবীতে, তাদের ওখানে তো এরকম সামাজিক বিশৃঙ্খলা নেই। সেখানে তো তারা মিথ্যা কথা বলছে না, সেখানে তারা প্রতারণা করছে না, যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করছে। তাদের সেখানে কিন্তু কোরআন, হাদিস ইত্যাদি তাদের সামনে নেই, তারা তো ঠিক রয়েছে। এই প্রসঙ্গে আপনার মন্তব্য? স্যার, কিছু নৈতিক জিনিসপত্র কিন্তু কোরআন হাদিস না পড়লেও, একটা বাচ্চা দেখুন জাপানিজে যখন দেখবেন একটা বাচ্চা কীভাবে কাজ করবে, কীভাবে সে হেল্প করবে, কীভাবে, এটা কিন্তু বাচ্চাদের একবার প্লে নার্সারি বাচ্চাদেরকে শেখানো হয় যে বাসে উঠলে কীভাবে উঠবে, একটা সিনিয়র সিটিজেনকে কীভাবে কাজ করতে হবে, ঘরটা কীভাবে পরিষ্কার করতে হবে, মাকে কীভাবে হেল্প করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ওদের স্কুলের কারিকুলামের মধ্যে অ্যাডজাস্টেড বা ঢুকানো আছে। একই ব্যাপার চীনেও দেখবেন যে প্রত্যেকটা এলাকা পরিষ্কার করা। আমাদের দেশে আমরা বাচ্চাদেরকে এখনও শেখাতে পারি নাই যে আমাদের একটা খেলে একটা কাপড়, একটা পলিথিন ফেলে দিচ্ছে রাস্তায়, এটা যে বৃষ্টি হলে ম্যানহোল বন্ধ হয়ে যাচ্ছে। যদিও বই পুস্তক সব কিছুই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আউটিং করে এইভাবে শিখাচ্ছি না বলে আমরা নিজেরাও শিখছি না, বাচ্চাদেরকেও শেখাতে পারছি। এই যে নৈতিক শিক্ষাটা কিন্তু স্যার একটা ছোটোবেলা থেকে একটা গড়ে ওঠা একটা জিনিস। এইটা, এই জাপান তো এইরকম একটা দেশ ছিল না, বা এই চীন তো এরকম একটা দেশ ছিল না। আমরা যখন প্রথম সেনাবাহিনীতে জয়েন করেছি, সেই সময় চীনের অবস্থা আর আমাদের অবস্থার মধ্যে কিন্তু খুব পার্থক্য ছিল না। কিন্তু সেই চীন আজকে কোথায় চলে গেছে, বা সেই ইন্দোনেশিয়া আজকে কোথায় চলে গেছে? কারণ হচ্ছে একটা দেশের নৈতিক মানদণ্ডগুলো বা নৈতিক যে প্যারামিটারগুলো যে আমরা বিবেচনা করি, সেগুলো একবারে শিশু বয়স থেকে কারিকুলামে অন্তর্ভুক্ত থাকতে হয়, সমাজে ব্যবস্থা করতে হয়। এবং দেখেন, আপনি খেয়াল করে দেখেন স্যার, এখন আমাদের স্কুলে পড়াশোনা আসছে, বাবা মারা মাদ্রাসায় পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ কি স্যার? আপনি খেয়াল করে দেখেন স্যার, আপনি স্কুল, গ্রামের স্কুলগুলোতে বেশ ভালো একটা, আমি এক্স্যাক্টলি আপনাকে আমি স্ট্যাটিস্টিক্স দিতে পারবো না, দিন দিন আপনি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুলগুলো মানুষ পয়সা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে। কিন্তু তার মানে কি মাদ্রাসায় শিক্ষা শুধু নৈতিক দিকটা শেখানো হয়,
আর মাদ্রাসা দিয়ে কি আপনি একজন বর্তমান আধুনিক যুগে তাকে সামাজিক একজন সমাজের কার্যকরী ভূমিকা রাখতে পারে এই ধরনের কোনো রাখতে পারছে না, সেই গড়ে দুর্বলতাগুলো তুলতে পারি, আমরা গড়ে তুলতে পারি এইভাবে অবশ্যই মাদ্রাসা? পারি, অবশ্যই পারি, কেন পারবো না? কারণ আজকে যে আপনি আপনার যদি- মাদ্রাসায় কি বিজ্ঞানী বা বৈজ্ঞানিক শিক্ষাগুলো দেওয়া হচ্ছে? না, দেওয়া হচ্ছে না। কর্মজীবী হওয়ার কোনো না, শিক্ষা দেওয়া দেওয়া হচ্ছে? হচ্ছে, বাট আপনি ইরানের সিলেবাসটা দেখেন স্যার, তারা তার মানে নৈতিক এখানেও শিক্ষার গলদ পাশে- আছে? অবশ্যই গলদ আছে। এখন আপনার এই প্রসঙ্গে আসি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে যে রাজনীতিবিদ, বিশেষ করে নেতারা সমাজের, এতে দেখা যায় তারা নিজেদের মধ্যেই গলত। তারা অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা কথা বলছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষের সাথে, জনগণের সাথে প্রতারণা করছে এবং মানুষকে নৈতিকতার শিক্ষা থেকে বহু দূরে সরিয়ে নিচ্ছে। এটা থেকে বের হওয়ার উপায় কি? স্যার, এই মানুষের নেতাদের, এটা তো একটা রাজনৈতিক দলের, যারা আমরা রাজনীতি করছি, যেসব দলগুলো রাজনীতি তাদের তো একটা আদর্শ মানদণ্ড থাকতে হবে। যেমন ধরেন স্যার, আমরা যেই বয়সে জন্ম হয়েছি, আমরা ধরেন একবারই পেয়েছি জিয়াউর রহমানের মতো একজন নেতাকে, ফরচুনেটলি, যে ওনার মতো একটা আদর্শিক মানুষকে পাওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থাটাই একটা সময় ছিল যে একটা ভালো ছাত্রদেরকে নিয়ে উনি আলোচনা করতেন। তখনকার আমলে মানে বাচ্চাদের নিয়ে অনেক কর্মকাণ্ডগুলো চলতো, সেই প্রোগ্রামগুলো কিন্তু এখন আর স্কুলগুলোতে সেভাবে নাই। এখনকার স্কুলগুলোতে হয়ে গেছে সব পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করা। এই নৈতিক পরীক্ষা হচ্ছে, নৈতিক মানদণ্ডের এইগুলোও যে কারিকুলামে অ্যাড করতে হবে। এই যে একটা বাচ্চা, যেমন ধরেন আমরা বিএমএতে যখন ট্রেনিং করি স্যার, আমাদের শুধু রেজাল্টটাই কিন্তু রেজাল্ট না, আমাদের কিন্তু অনেকগুলো টার্পিটিউডে তারা আমাদেরকে যাচাই করে। আমি কোনো জায়গায় যেদিন আমার পরীক্ষা থাকলো সেদিন আমি দৌড়ালাম, আর যেদিন পরীক্ষা নাই সেদিন দৌড়ালাম না। এইভাবে প্রায় 45টা ক্যারেক্টার টার্পিটিউডে আমাদেরকে একটা মানদণ্ড, একটা বিবেচনা করা হয়। যার ফলে হচ্ছে কি, আমরা অনেক সমাজের অন্যান্য যার নেতৃত্ব পর্যায়ে আছে তাদের চেয়ে আমরা বেটার পারফর্ম করছি, বা আপাতত দৃষ্টি সেটাই মনে হয়। আরেকটা বিষয় আমি স্যার আপনাকে যেটা বলবো, যে মানে একটা সমাজ বিনির্মাণের জন্য শুধু যে শিক্ষকরাই পড়াবে তা না, একটা সমাজ পরবর্তী প্রজন্মকে একটা স্বপ্নচারী তৈরি করতে হবে, একটা গ্লোবাল কনটেক্সটে তৈরি করতে হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি স্যার চিন্তা করেন, এই বাংলাদেশ তো একটা সময় এরকম ছিল না। একটা সময় ছিল যে এই পৃথিবীর ওয়ার্ল্ড জিডিপির অলমোস্ট 28% এই মানে এই ফুল মোগল সাম্রাজ্যের সময় সারা, এখন যেমন 100 বিলিয়ন ডলার যদি হয়, তাহলে অলমোস্ট 20 বিলিয়ন ডলার হচ্ছে 20 ট্রিলিয়ন ডলার হচ্ছে আমেরিকার জিডিপি। একটা সময় ছিল এই মোগলদের বা এই সাবকন্টিনেন্টের মধ্যে 28% জিডিপি হতো মোগলদের কাছ থেকে। বাংলা ছিল তার 1/4 অফ দ্য ফুল মোগল এম্পায়ারদের। এই বাংলা তো 1342 থেকে আরম্ভ করে 1576 পর্যন্ত বাংলার যে স্বর্ণযুগ হয়েছে, এই যে ইতিহাস মানুষকে জানালো, উদ্বুদ্ধ হওয়া। আমাদের, আপনি যদি স্যার বাংলাদেশের কনটেক্সটও চিন্তা করেন, ওয়ার্ল্ড কনটেক্সটও চিন্তা করেন, বাংলাদেশ ক্যান বি ওয়ান অফ দ্য ইকোনমিক সুপার পাওয়ার ইভেন। জি, বুঝলাম আপনি নৈতিকতার শিক্ষাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। অবশ্যই স্যার। সুপ্রিয় দর্শক, আমাদের অতিথির কাছ থেকে এতক্ষণ শুনলেন আমরা আমাদের সমাজকে কিভাবে নৈতিক মূল্যবোধের ঊর্ধ্বে উঠাতে পারি, নৈতিক মূল্যবোধ উন্নয়ন করতে পারি। আজকে নৈতিক অবক্ষয় যেভাবে হচ্ছে, এই সমাজ ভবিষ্যতে আরও বেশি অবক্ষয়ের দিকে যাবে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সমাজে যারা নেতৃত্বের আসনে আসীন করা আছেন, তারা নিজেদেরকে নৈতিক মানদণ্ডে বিচার করে তাদেরকে নৈতিক চারিত্রিক গঠন করতে হবে, চরিত্র তাদের উন্নত করতে হবে। এই কামনা করে আমাদের দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, চলুন না আমরা নৈতিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করি এবং আমরা গড়ে তুলি একটা শান্তির বাংলাদেশ। আল্লাহ হাফেজ।